শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে সব ধরনের খবর জানিয়ে দেব। চেষ্টা করব খবরটা খুব বড় না করতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় আপনারা জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজধানীর আমিনবাজারে তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং উদ্ধার হওয়াদের মধ্যে 4 শিশু আর 1 নারী রয়েছে। এই ঘটনায় এখনও 2 জন নিখোঁজ। ভোর 5টার দিকে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই উদ্ধার কাজ শুরু করে। আর অভিযানের কিছুক্ষণের মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও 2 জনের মরদেহ উদ্ধার হয়। তবে উদ্ধার হওয়াদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাকিদের উদ্ধারে ফায়ারের ডুবুরিরা কাজ করছেন। চাকরটা খাইছে নৌকার মাথাটা মাঝে চাকরটা খাইছে তিনটে পুরুষ ফাল মারে নামছে পানি ফাইট নামছে ফারা খালি দেখছে ফাইট নামছে এর মাঝে নৌকা বলে কি তাকে স্পিড দিছে পরে বাবা এই মাঝে হামাইছে অনেক চেষ্টা করলো, পাইলো না। পরে আমি নামছি, নামার পরে আমি একটা ডেড বডি পাইছি, বাচ্চা পাওয়ার পরে আবার নামছি, নামার পরে এরপর আরেকটা বাচ্চা পাইছি, পাওয়ার পরে বাচ্চাটা নিয়ে ঘুরে আরেকটা মহিলা পাইছি। দুইটা নিয়ে আমি একসাথে উঠে আসছি, উঠে আবার নিচে আবার নামছি, নামিয়ে গিয়ে আল্লাহর কি ট্রলারটা পাইছি। বাল্কহেডের ধাক্কায় সে ডুবে যায়। 10 জন ছাত্রী উঠতে পারলেও 8 জন সেখানে মিসিং ছিল। তার মধ্যে 5টা বাচ্চা, 2 জন মা এবং 1 জন পুরুষ মানুষ। আমরা দীর্ঘক্ষণ আমাদের ডুবুরি পানি নিচে সার্চ করে 2টা বাচ্চা এবং একটা মহিলা আইডেন্টিফাই করতে পেরেছে। খুব শিগগিরই দেশে 12 থেকে 17 বছর বয়সীদের টিকাদান শুরু হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন। দুপুরে মানিকগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে এখন পর্যন্ত 5 কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে 50% মানুষ ভ্যাকসিন পাবে। করোনা দেশ থেকে এখনও বিদায় নেয়নি উল্লেখ করে দুর্গাপূজায় সরকারের 18 দফা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি। আনন্দটা যেন আনন্দই থাকে, সেটাতে যেন বিপদে পরিণত না হয়। কারণ করোনা তো দেশে এখনো আছে, কিন্তু বাড়তে তো সময় লাগে না। আপনারা দেখেছেন অনেক রাষ্ট্র আবার বাড়ছে, কাজে আমরা চাই না আমাদের রাষ্ট্রে বাড়ুক। 24 ঘন্টায় দেশে করোনায় আরও 20 জন প্রাণ হারিয়েছেন। আর এ নিয়ে মোট মৃত্যু 27,674 জনের। নতুন করে 415 জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত দেশে 15,61,878 জন। এছাড়া 24 ঘন্টায় 543 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ 15,23,234 জন। মৃত 20 জনের মধ্যে পুরুষ 12 জন, নারী 8 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসেবে ঢাকায় 9 জন প্রাণ হারিয়েছেন, চট্টগ্রামে 4, রংপুরে 3, ময়মনসিংহে 2, খুলনা বরিশালে 1 জন করে মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে চারুকলা অনুষদভুক্ত 6 ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। সকাল 11টায় শুরু হওয়া এই পরীক্ষা 11:30 পর্যন্ত চলে এবং 6 ইউনিটের 135টি আসনের বিপরীতে 15,496 জন আবেদন করেন। সেই হিসেবে প্রতি আসনের জন্য প্রায় 115 জন শিক্ষার্থী এই ভর্তি যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, 17 অক্টোবর সশরীরে ক্লাস নেওয়ার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ভয় ছিলাম, অনেক নার্ভাস ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে ভালো দিছে। Because I like drawing and stuff, I wanted to do graphics designing. পরীক্ষাটা ভালোই হয়েছে, অতটা হার্ড ছিল না যতটুকু আশা করেছিলাম। অনেক দিন যাবত তো পড়ালেখা অফ ছিল, সেই কারণে যদি সবাই একটু ভালোভাবে পড়ালেখা করতো অনেক ইজিলি চান্স পাওয়া যেত। ইনস্টিটিউটগুলো সর্বোত্তভাবে তাদের নিজ নিজ শিক্ষার্থীদের সমীক্ষা পরিচালনা করছেন যে কেউ যেন বাদ না পড়ে, এবং সেটিকে বিবেচনায় রেখেই কিন্তু 17 অক্টোবর সশরীরে পাঠদান কার্যক্রম এবং পরীক্ষা গ্রহণ সেই কর্মসূচিটি, সেই পরিকল্পনাটি আমরা গ্রহণ করি। এদিকে 7 বিভাগীয় শহরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চারুকলা অনুষদভুক্ত এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীরা ভিড় জমায়। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র আমাদের মনের মতনই হয়েছে, যা আমরা মন মতো উত্তর করতে পেরেছি। বিভাগীয় শহরে স্টুডেন্ট কম আছে,
ভিড় কম আছে দেখছে অনেকে যাতায়াতের সমস্যা আছে, এই জন্য খুব ভালো হয়েছে। চারুকলা ইউনিটে পরীক্ষা দিয়েছি, সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে বাসার পাশে পরীক্ষা দিতে পারছি, অনেক দূরে যাওয়া লাগেনি, কষ্ট কম হয়েছে, খুব রিল্যাক্সে মাইন্ডে পরীক্ষা দিচ্ছি। সারা দেশে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, আর একদিন বাদে মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাক, শঙ্খ আর উলুধ্বনি। দেবীবরণের শেষ মুহূর্তে মণ্ডপে মণ্ডপে সাজসজ্জার কাজ চলছে, কোথাও কোথাও আলোকসজ্জার কাজও চলছে এবং পূজা অর্চনায় পুরোহিতরা বেশ ব্যস্ত সময় পার করছেন। বাংলা পঞ্জিকা মতে 11 অক্টোবর মহাষষ্ঠী তিথিতে বোধন আর দেবী বন্দনার মধ্য দিয়ে শুরু হবে শারদোৎসব। 15 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। শারদীয় দুর্গোৎসবে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ। নগরীর জেএম সেন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিষদের নেতারা এই আহ্বান জানিয়ে বলেছেন, এবারও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে দ্রুতই প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তারা। এছাড়া দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বোয়ালখালীর মেধস মুনির আশ্রমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা দুর্গাপূজার প্রস্তুতির আরও খবর জানতে চাই। আমাদের সহকর্মী দেখতে পাচ্ছি প্রবীর বিশ্বাস খুলনা থেকে যুক্ত হয়ে অপেক্ষা করছেন। প্রবীর, একটু জানাবেন, একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলা চলে, কারণ আর একটা দিন বাকি মাঝখানে এবং পরশু দিন থেকেই তো শুরু হতে যাচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব। সিটিতে এবার মণ্ডপে কিংবা মন্দিরে যে পরিমাণের আয়োজন করা হয়েছে, সব থেকে যে বড় বিষয় স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে যে আয়োজন আছে সেটি জানাবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী কতখানি প্রস্তুত? শেষ প্রস্তুতে সম্পন্ন হচ্ছে প্রতিটা মন্দিরে বৃষ্টি। আমরা এর আগের ঘন্টায় দেখিয়েছি একটা মন্দির, এখন আছি নগরীর বাগমারা সার্বজনীন গোবিন্দ মন্দিরে। এই মন্দিরে কিন্তু আনুষ্ঠানিকতা প্রায় শেষ, কারণ আমরা আস্তে আস্তে দেখেছি এখানে আলোকসজ্জা করা হয়েছে, বাইরে প্যান্ডেল করা হয়েছে, একই সাথে প্রতিমাটিও তার পূর্ণাঙ্গতা পেয়েছে, তার সব কিছু সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছেন। এবং এই মন্দিরই না, এমন অনেক মন্দিরেই এইটি সম্পন্ন ইতিমধ্যে হয়ে গেছে। খুলনা জেলাতে এবছর 1008টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে, যার ভিতর খুলনা মহানগরে 132 এবং খুলনা জেলার যে 9টি উপজেলা রয়েছে সেখানে 871টি মন্দিরে, এবং সব জায়গাতেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এই নিরাপত্তা জোরদার করার জন্য ইতিমধ্যে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের সাথে মহানগর এবং জেলা কমিটির যে সমস্ত পূজা কমিটির নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু দফায় দফায় সভা সম্পন্ন করেছে, একই সাথে জেলা প্রশাসনের সাথেও সম্পন্ন করেছেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, যেটি হচ্ছে স্বাস্থ্যবিধি কিভাবে প্রতিপালন করবে এই মন্দিরের সাধারণ সম্পাদক কার্তিকরা। আমরা একটু তাকে যুক্ত করব আমাদের সাথে, একটু জানতে চাইবো সরকারের পক্ষ থেকে যে 18 দফা নির্দেশনা রয়েছে স্বাস্থ্যবিধি প্রতিপালনে, সেই ধরনের কী ধরনের আপনারা নির্দেশনা ভক্তবৃন্দদের দিচ্ছেন? ধন্যবাদ। আমরা আমাদের মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সরকারি বিধিনিষেধ, যে আমরা 18টি বিধিনিষেধ পেয়েছি, আমরা অলরেডি সেটা কার্যনির্বাহী কমিটিতে আলোচনা করেছি। আর আপনারা হয়তো বা জানেন যে আমাদের এটা হিন্দু অধ্যুষিত এলাকা, এইখানে আমাদের প্রতিনিয়তই আমাদের অনেক আগে থেকেই এই স্বাস্থ্যবিধি মেনেই আমাদের মন্দিরে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়। তবে আমাদের ইদানিং যে আমাদের 18টি বিধিনিষেধ পেয়েছি, এইটা আমাদের আশেপাশের যে আমাদের জনগণ আছে তাদেরকে আমরা অবহিত করেছি। তাছাড়াও আমাদের পুজো চলাকালীন সময় আমাদের বাইরে আমাদের হ্যান্ড ওয়াশ রিভাইজার থাকবে, আমাদের প্রয়োজনীয় আমাদের মাস্ক থাকবে, এবং আমাদের যে স্বেচ্ছাসেবক দল আছে এরা সবসময় যে তদারকি করবে যে মাস্ক ছাড়া কেউ যেন আমাদের মন্দির প্রবেশ করতে না পারে। তাছাড়া আরেকটি বলে রাখি আমি, আমাদের যে অষ্টমীতে যে আমাদের প্রচুর মানুষ আসা যাওয়া করে, আমরা 6টি আমরা স্তর করেছি। আমরা আস্তে আস্তে আমরা যাতে আমাদের খুব গ্যাদারিং না হয় তার জন্য এই বিধিনিষেধ মেনেই তারা চলবে। সকলকে ধন্যবাদ। বৃষ্টি, আমরা শুনছিলাম যে সরকারের নির্দেশনা প্রতিপালন করার জন্য ইতিমধ্যে সমস্ত মন্দিরে নির্দেশনা দেওয়া হয়েছে। শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ প্রবীর।
রাজধানীর কলাবাগান মাঠে পূজা মণ্ডপ করতে অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে ধানমন্ডি সার্বজনীন পুজো উদযাপন কমিটি। বিকেলে কলাবাগান মাঠের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি জানিয়েছে এবং সংস্কার কাজ ও স্বাস্থ্যবিধির কথা উল্লেখ করে এই বছর পূজা মণ্ডপ করার অনুমতি দেয়নি ঢাকা সিটি। আর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেছেন, বিগত 14 বছর ধরে এখানে পূজা হয়ে আসছে, এবছরও কলাবাগান মাঠে যেন পূজা মণ্ডপ করার অনুমতি দেওয়া হয়, আর করতে দিলে মাঠের পরিসর নষ্ট হবে। সিটি কর্পোরেশনের এই দাবির প্রেক্ষিতেই পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা বলেছেন যে ধর্ম মন্ত্রণালয় সিটি কর্পোরেশনের মৌখিক অনুমোদনের পরেও পূজা মণ্ডপ করতে না দেওয়ার অনুমতিতে সংখ্যালঘুদের অধিকার খর্ব হচ্ছে। নাটোরের বড়াই গ্রামে তথ্য জালিয়াতির মাধ্যমে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। দুপুরে চিয়ান্দাই ইউনিয়নে আওয়ামী লীগ কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে চিয়ান্দাই মোড়ের প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করে। বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহনাজ বেগমের সাথে নামের মিল থাকায় তার ওইসব পদ পদবি স্বামীর ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করে দলীয় মনোনয়ন পান। শাহনাজ পারভিন অবিলম্বে সঠিক তথ্যের ভিত্তিতে দলীয় প্রার্থী নির্বাচনের দাবি তারা জানায়। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেছে বিএনপির হাইকমান্ড। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জোট সম্প্রসারণ এসব বিষয়ে তাদের মতামত জানতে এই বৈঠক বলে জানা গেছে। বিকেল 4টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ দ্বিতীয় দিনের মতো বিএনপির হাইকমান্ডের সাথে রুদ্ধদ্বারে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যারা আন্দোলন করবে তারা এটা মনে রাখবেন যে আন্দোলন যেন সহিংসতা তার রূপ না নেয়, যাতে জনগণের পক্ষে সাধারণ জনগণ অংশগ্রহণ করতে ভয় না পায় এবং আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের অংশগ্রহণ হলেই সেটাকে আন্দোলন বলা যায়। বিএনপির মাঝে শিক্ষার অভাব রয়েছে। দলটির মহাসচিব লন্ডনের ইশারায় প্রতিদিন গণমাধ্যমে মিথ্যাচার করে যাচ্ছে, এমন মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আতাউর রহমান খান কায়সারের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত স্মরণ সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুলকে মিথ্যাচার ছেড়ে সত্য কথা বলার আহ্বান জানান হানিফ। টেলিভিশন খুললে প্রতিদিন একজন ব্যক্তিকে আপনারা পাবেনই, শেষে হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। প্রতিদিন আছে, তারা একটা না একটা অজুহাত নিয়ে আসে এবং প্রতিদিনই যে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। জাতীয় পার্টির মহাসচিব নতুন মহাসচিব হিসেবে মুজিবুল হক চুন্নুর নাম ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। এর আগে দলের কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি। সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থলাভিষিক্ত হলেন তিনি। বিকেলে এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান জি এম কাদের। এর আগে দুপুরে বনানীতে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কোনো সমাধান নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশনই সংকট নিরসনের পথ। গণতন্ত্রের চর্চা করা সম্ভব হচ্ছে না এবং এটা ভবিষ্যতে হবে না। যতক্ষণ পর্যন্ত সংবিধানকে আমরা সেইভাবে রূপ দিতে না পারবো, ততদিন পর্যন্ত এই সংবিধানের আন্ডারে যে সরকারই গঠন করুক, যেই করুক, তার হাতে একক ব্যক্তির হাতে সার্বিক ক্ষমতা পড়ে এটাকে এক নায়কতন্ত্রেরই জন্ম দিবে। এটা কারো দোষ না, এটা আমাদের সংবিধানের বিধিবিধান অনুযায়ী সেটা আছে। সোমবার পর্যন্ত জেলেই কাটাতে হবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। শনি ও রোববার আদালত বন্ধ থাকায় তার জামিন আবেদনের সুযোগ থাকছে না। আর গেল বৃহস্পতিবার আরিয়ান খানের জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আদালত। তদন্তে ব্যাঘাত ঘটতে পারে বিরোধী আইনজীবীর এমন আবেদনের প্রেক্ষিতেই জামিন মেলেনি এই তারকা পুত্রের। এদিকে ছেলের মাদক কাণ্ডের জেরে এবার নাম করা সংস্থার বিজ্ঞাপন থেকে বাদ দেওয়া হলো শাহরুখ খানকে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বিঘ্ন ঘটল ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের সার্ভারে। বিশ্বের বিভিন্ন স্থানে 2 ঘন্টার জন্য ডাউন ছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আল জাজিরা জানিয়েছে যে শুক্রবার বিশ্বের বিভিন্ন স্থান থেকে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ব্যবহারে জটিলতা দেখা দেওয়ার অভিযোগ আসে। ওয়েব মনিটরিং সংস্থা ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে অন্তত 36,000 অভিযোগ জমা পড়ে। এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুক।
বাংলাদেশ দলের আরব আমিরাত যাত্রা পিছিয়ে গেছে। শনিবার ওমান থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু রিয়াদের দলের যাত্রা একদিন পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী রোববার সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। বাংলাদেশ দল ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে আরব আমিরাত পাড়ি দেবে। একই ফ্লাইটে যাওয়ার কথা আছে শ্রীলঙ্কা ওমান দলের। 12 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। যে নারীদের হাত ধরে এশিয়া কাপের ট্রফি এসেছিল, সেই নারী ক্রিকেটেই খরা চলছে, আর ঘরোয়া কোনো টুর্নামেন্টও নেই। ভবিষ্যতে সালমা জাহানারাদের নিয়ে বিপিএল আয়োজন করতে চান IH মল্লিক। ঢাকার ক্রিকেটে শুধু পুরুষদের সংগঠন হয়ে থাকতে চায় না সিসিটিএম। ভবিষ্যতে ছেলেদের পাশাপাশি নারীদের জন্য লিগ আয়োজন করতে চায় এই সংস্থাটি। মহিলা বাংলাদেশ ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে, এবং আমাদের যে মহিলা লিগটা হয় সেটা আমাদের উমেন্স উইংয়ের আন্ডারে হয়। অবশ্যই সেটা বোর্ড আলাপ করতে পারে, সিসিটিএম দেখতে পারে। এটা কিন্তু আহনের যেরকম পুরুষ টিম আছে, মহিলা টিম আছে, অফকোর্স এটা সিসিটিএমের আন্ডারে আসবে, বা সিসিটিএমের থেকেই মহিলা লিগগুলো চালু হবে নাকি সেই জিনিস বোর্ড সবসময় কনসিডার করতে পারে, সিসিটিএমও কনসিডার করতে পারে। নারী ক্রিকেট দলের এখন পর্যন্ত আমরা ওরকম কোনো স্পন্সরই খুঁজে পাইনি। তারপরও চেষ্টা থাকবে যে যথাশীঘ্র সম্ভব নারীদের জন্য একটা কম্পিটিটিভ বিপিএল ফরম্যাটে না করলেও T20 টুর্নামেন্ট আমরা চালু করতে চাই। ভাষান্তরে জাতিসংঘের সম্পৃক্তকরণ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে সমঝোতা স্মারক সই করেছেন সংস্থাটি শরণার্থী বিষয়ক হাই কমিশনার। আর এর আওতায় সরকার ও UNHCR এর যৌথ উদ্যোগে ভাষান্তরে রোহিঙ্গাদের জন্য খাদ্য, সুপেয় পানি, চিকিৎসা সহায়তা দেওয়া হবে। মিয়ানমারের পাঠ্যক্রম ও ভাষায় রোহিঙ্গারা অনানুষ্ঠানিক শিক্ষা পাবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর নামুর রহমান জানিয়েছেন, সবার সম্মতিক্রমে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় দাতা দেশ ও দাতা সংস্থার সহায়তায় কোনো ঘাটতি হবে না। এ সময় জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লো ভাষান্তরে রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। To support the activities and the services there, our work on Bassa Shah, as in the camps in Cox's Bazar, remains aimed at preparing and capacitating the Rohingya for the sustainable return to Myanmar. তাদের মানবিক সহায়তা, খাদ্য, বস্ত্র, ঔষধ, চিকিৎসা, এগুলো কোনো কিছুরই কিন্তু কোনো কমতি হয়নি। ফান্ড অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব UNHCR এবং ডোনার এজেন্সিরা যারা আছে বিভিন্ন আছে, তারাও কনসেন্ট দিচ্ছে যে তারা কক্সবাজারে যেভাবে সহায়তা দিচ্ছে ঠিক সেভাবেই দিয়ে যাবে। ইভ্যালির এমডি রাসেলের মুক্তির দাবিতে প্রতীকী অনশন করেছে ভুক্তভোগী মার্চেন্ট ও গ্রাহকরা। দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় অবিলম্বে ইভ্যালি রাসেলের মুক্তি চান এবং তাদের বিশ্বাস রাসেল মুক্ত হলে তাদের আটকে থাকা পণ্য ও টাকা ফেরত পাবেন। অভিযোগ করেন, সরকার অযথাই তাকে কারাগারে রেখে লাখো মানুষের টাকা আটকে রেখেছে। এ সময় বিক্ষোভকারীরা বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির সমালোচনা করেন। যেহেতু জেলে, তো সেক্ষেত্রে তো তার অ্যাকাউন্ট বর্তমানে রিফিউজ। আমরা আশাবাদী রাসেল সাহেব যদি মুক্তি পায় অবশ্যই আমরা এটা ফেরত পাবো। আমাদের এই দাবি বাস্তবায়ন করলে এই যে অস্থিরতা আছে বর্তমানে ই কমার্স সেক্টরে, সেখান থেকে সবাই পরিত্রাণ পাবে। মেয়র আসার খবর পেলেই পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়, মশক নিধন আর খাল দখলমুক্ত করার কাজ শুরু হয়। অথচ সারা বছর অধিকাংশ এলাকাতেই দেখা মেলে না সিটি কর্পোরেশনের কর্মী কিংবা কর্মকর্তাদের। চিরায়ত এমন অভিযোগ নগরবাসীর। সকালে রাজধানীর খিলগাঁওয়ের নতুনবাগে কিউলেক্স ও এডিস মশার বিস্তার রোধে বিশেষ অভিযানে যান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। জানান, দখল হয়ে যাওয়া খাল মুক্ত করতে সেনাবাহিনীর সাথে কর্পোরেশন চুক্তি করেছে। সন্ধ্যার পরে হলে যে আশেপাশে হাঁটা যায় না, তো মেয়র সাহেব আসাতে আজকে এই প্রথম দেখলাম যে এখানে এইরকম সব পরিষ্কার পরিচ্ছন্নতা। গোয়াল জ্বালায় মুছে তারপরে ঘুমাইতে পারি না মজার কামড়ে। মেয়র আইব কি পরিষ্কার করতে আছে। যেই সব ঝিলের মালিক বা যে কোনো সংস্থা, ব্যক্তিগত হোক, সরকারি হোক, আধা সরকারি হোক, আপনাদেরকে সেই খালগুলা পরিষ্কার করতে হবে। উদ্ধার কাজ অলরেডি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা বাংলাদেশ আর্মিকে দিচ্ছি যে প্রত্যেকটি খালের সীমানা চিহ্নিত করে পিলার করে দেওয়ার জন্য। গেল শনিবার 3 দিনের সফরে সিলেটে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। দুপুরে সিলেটের জেলা আওয়ামী লীগের আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি তখন জানান যে খুব দ্রুতই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য RT-PCR ল্যাব স্থাপন করা হবে। তবে মধ্যপ্রাচ্যের যাত্রীর সংখ্যা বিবেচনা করে চট্টগ্রামে আগে স্থাপন হতে পারে এই ল্যাব। এছাড়াও তিনি জানিয়েছেন যে 2 বিমানবন্দরে ল্যাব স্থাপনের জন্য ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। রং সিলেট দুইটা হইব, আমি চিঠি অলরেডি দেওয়া আছে, আমার মাতো হইছে, খুব অতি সত্তর এটা হইব।
তো চিরং আগে হইব তারপর সিলেট। না না, এটা এলাকার ব্যাপার না, প্যাসেঞ্জার নাম্বার অফ প্যাসেঞ্জার ব্যাপার। তো চিরং থেকে তো ডেফিনেটলি অনেক বেশি। রাজধানীতে অভিযান চালিয়ে অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া প্রতারক আব্দুল কাদের মাঝিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সেই সাথে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী সহ এই চক্রের 3 সদস্যকে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। এই চক্রটি গত 14 বছর ধরে প্রতারণা করে আসছিল বলে ডিবি জানিয়েছে। আর তাদের কাছ থেকে অর্থ খুঁয়ে অনেকেই ভুক্তভোগী নিঃস্ব হয়ে গেছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পে বাড়ির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে বহু মানুষের কাছ থেকে প্রতারক আব্দুল কাদের মাঝি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অতিরিক্ত সচিব ভুয়া আব্দুল কাদের 17টা প্রপার্টিজের চেয়ারপারসন এবং তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী ছোয়া, অফিস ম্যানেজার শহীদুল আলম এদেরকে গ্রেপ্তার করেছে। তাদের নিকট হতে ব্যাপক সংখ্যক আলামত জব্দ করেছে। 43 দিন ধরে নিখোঁজ পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেনের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার স্ত্রী নাজমা সুলতানা। জানিয়েছেন আনোয়ার হোসেন বরিশালের কাউনিয়া থানার উপপরিদর্শক ছিলেন। 27 মে করোনায় আক্রান্ত হলে শারীরিক জটিলতা তৈরি হয় আর ওই অবস্থায় তাকে বরিশাল থেকে রাঙামাটির বাঘাইছড়া থানায় বদলি করা হয়। এই আদেশ বাতিলের আবেদন মঞ্জুর না হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেন তিনি। এক পর্যায়ে গেল 26 আগস্ট বরিশাল থেকে নিখোঁজ হন আনোয়ার হোসেন। করোনায় আইনের যথাযথ প্রয়োগ করতে না পারায় বাল্য বিবাহ বেড়েছে, কথা বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। বাল্য বিবাহ ঠেকানোর পরে সেই মেয়ের সামাজিক সুরক্ষার উপরেও জোর দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে করোনা। এটি কখনোই প্রধান বা মুখ্য কারণ নয় মাননীয় স্পিকার। আপনারা চাইলে কিন্তু বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারতেন, বন্ধ করতে পারতেন, ব্যবস্থা নিতে পারতেন, আপনার ব্যবস্থা নেননি। 50% বৃদ্ধি পেয়েছে, তার ঊর্ধ্বগতির কারণ তারা সুস্পষ্টভাবে দেখিয়ে যেতে পারেনি। সবাই মিলে যদি আবার একসাথে এই জায়গাটা একটু মনোযোগ দেয়, একটা রুট লেভেল থেকে আবার উপরের দিকে আমাদের নিয়ে আসতে হবে। আর স্কুলগুলো এখানে একটা বড় ভূমিকা পালন করে। বাল্য বিবাহ হয়ে যাচ্ছিল এবং যে মেয়েটির বাল্য বিবাহ হয়ে গিয়েছে, এই দুটি পক্ষের মেয়েকে কিন্তু আমাদের খোঁজ খবর রাখতে হবে, আমাদের জানাতে হবে যে তারা কেমন আছে, তাদের জন্য আমরা কি করতে পারি। এবং সেই জায়গার মধ্যে আমরা বলতে চাই সরকারের কাছে সুস্পষ্ট সার্ভে থাকতে হবে। তাইওয়ানের সাথে শান্তিপূর্ণ উপায়ে পুনর্মিলনের কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার চীন বিপ্লবের 110তম বার্ষিকীতে দেয়া বক্তব্যে কথা বলেছেন প্রেসিডেন্ট শি। বলেছেন তাইওয়ানকে চীনের সাথে একত্র করার ঐতিহাসিক কাজটি সম্পন্ন করা উচিত এবং অবশ্যই করতে হবে। আর দেশকে বিভক্ত করতে চাইলে সেই চেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় বলছে যে চীনের আগ্রাসন তাদের জনগণ মেনে নেবে না। এক দেশ দুই ব্যবস্থা নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্রে দেখতে চাই, যে ব্যবস্থা হংকংয়েও চালু আছে। কিন্তু তাইওয়ানের স্বাধীনতা চাওয়াই তাদের উন্নয়নের জন্য সবচেয়ে বড় বাধা। আশা করব চীনের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না কোনো দেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফের 4 দলের সূচি চূড়ান্ত করা হয়েছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে প্লে অফের 1 নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। আর 10 অক্টোবর রাত 8টায় দুবাইতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ম্যাচে 11 অক্টোবর রাত 8টায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষের মাঠে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। 13 অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে মাঠে নামবে এলিমিনেটরের বিজয়ী দল। আর 15 অক্টোবর আইপিএল এর ফাইনালের প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী দলের বিপক্ষে মাঠে নামবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল। আফগানিস্তানের ক্রিকেট দলের পরামর্শক হয়েছে অ্যান্ডি ফ্লাওয়ার। টি-20 বিশ্বকাপে আফগান দলের সাথে তিনি থাকবেন। ইংল্যান্ডকে টি-20 বিশ্বকাপ জেতানো এই কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 2009 থেকে 2014 পর্যন্ত ইংল্যান্ড দলের কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তার অধীনে 2010 সালের টি-20 বিশ্বকাপ জিতেছিল ইংলিশরা। পোশাক শ্রমিকের কর্মপরিবেশ গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মূলনীতির আলোকে কর্মপরিবেশ এবং অধিকার রক্ষা নিশ্চিত করা না গেলে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন। তবে পণ্যের ন্যায্য মূল্য না পেলে সব অধিকারই রক্ষা করা সম্ভব নয় বলে মালিকরা জানান। কর্মপরিবেশ ও শ্রম অধিকার নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সংলাপে এসব কথা বলেন বক্তারা। আর মূল প্রবন্ধে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, জরিপে 82% কারখানা বেতন শিশু শ্রম বিষয়ে তথ্য তুলে ধরেছেন, কিন্তু শ্রমিক ছাঁটাই অবসরকালীন সময় কী ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে তা প্রকাশ করেনি।
নিরাপদ কর্ম পরিবেশ, শ্রমিক অধিকার এগুলো করতে পারলে যে আমাদের ব্র্যান্ডিংও সুবিধা হবে, কেবলমাত্র নাগরিক অধিকার প্রতিষ্ঠার দৃষ্টিভঙ্গি থেকে নয়। বিশ্বব্যাপী ফ্রেট ব্যবস্থাপনায় বিপর্যস্ত হয়ে পড়ায় কন্টেনার ভাড়া 350% থেকে 500% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টি আমাদের জন্য একটি উদ্বেগের কারণও হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে দরপতন, যেটা নিয়ে আমরা সবসময় আলোচনা করে এসেছি। এই বায়ারদের কাছ থেকে আমরা সারা জীবন ইথিক্যাল বিজনেসের কথা শুনেছি, ইথিক্যাল কথাবার্তা শুনেছি। সেই বায়ারদের ইথিক্সের নমুনা নগ্নভাবে প্রকাশিত হয়েছে এই সময়টার মধ্যে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 80টি স্বর্ণের বার সহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। সকালে একটি ফ্লাইটে স্বর্ণের চালান আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ায় গোয়েন্দা বিভাগ। টয়লেট থেকে বের হওয়া এক ব্যক্তিকে তখন দেখে তাদের সন্দেহ হয়। বিষয়টি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে গোয়েন্দা কর্মকর্তারা। 3 প্যাকেটে 80টি স্বর্ণের বার মিলে। আটক বেলাল উদ্দিন সিভিল এভিয়েশনে কর্মরত। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, পরে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমনি দেখতে ভারী বস্তু এই জন্য নিয়ে বাইরে এসেছে, আমি এমনি নিয়ে ওগুলো বাইরে এসেছে স্যার, ওনারা সাথে সাথে চলে আসছে। আমরা একটু ফলো করি আমার সাথে এনএসআই একটা লোক থাকে, উনিও থাকে, তাই আমরা দুইজনে একটু ফলো করতে উনি দেখি যে হঠাৎ করে দৌড় দেওয়ার আমাদের দেখে, তখন আমরা দিচ্ছি দৌড়। বাথরুমের ভিতর থেকে উনি নিয়ে আসে, তখন আমরা নিয়ে আসার পর ধরছি ওকে, ধরার পর আবার উনি প্রসব করার নাম করে আবার পালিয়ে যায়। আমরা আবার ধাওয়া করে তাকে আবার আটক করছি। চট্টগ্রামের সাতকানিয়ায় 10 কোটি টাকার 2 কেজি ক্রিস্টাল মেথ আইস সহ 2 মাদক পাচারকারীকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার তেমোহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে যে তেমোহনী এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে সেখান থেকে এই মাদক উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত নদীগর্ভে বিলীন হলো সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের সেই মসজিদটি। শুক্রবার খোলপেটুয়া নদীর ভাটার টানে বায়তুন নাজাত জামে মসজিদটি ভেঙে পড়ে। সম্প্রতি প্লাবিত এলাকায় পানির সাঁতরে এই মসজিদটিতেই আজান ও নামাজ আদায় করে যেতেন ইমাম ও খতিব হাফেজ মইনুর রহমান। সেই ভিডিও ভাইরালও হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গেল মঙ্গলবার মুসল্লিদের নামাজ আদায়ের জন্য নৌকার উপরে বিশেষভাবে নির্মিত একটি ভাসমান মসজিদ উপহার দেয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, করোনা পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নমূলক পদক্ষেপের দিকে মনোনিবেশ করেছে। অন্তর্ভুক্তিমূলক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ছাড়া অর্থনীতির এই পুনরুদ্ধার সম্ভব নয়। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও ইতালি সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত প্রি-COP26 পার্লামেন্টারি মিটিং শীর্ষক আলোচনা সভার গ্রিন অ্যাপ্রোচেস টু কোভিড রিকভারি সেশনে স্পিকার এসব কথা বলেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন 7 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। শতাধিক সেনা সদস্য এই কর্মসূচিতে রক্তদান করেন, পরে তাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। পেন্ডোরা পেপারস ফাঁস কাণ্ডে প্রেসিডেন্টের নাম আসার জেরে বিক্ষোভ ছড়িয়েছে লাতিন আমেরিকার দেশ চিলিতে। শুক্রবার প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পাইনেরার বাসভবনের সামনে কয়েকশো বিক্ষোভকারী জড়ো হন। পেন্ডোরা পেপারসের নাম আসার পরেই তদন্তে অস্বীকৃতি জানালে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে ডাক দেয় ক্ষুব্ধ জনগণ। ব্যানার, কুশপুত্তলিকা নিয়ে তারা স্লোগান দেন। ব্যালন ডি'অরের জন্য 30 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মেসি, রোনালদো সহ আধিক্য আছে ইউরো ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলারদের। তালিকায় আছেন কোপা আমেরিকা জয়ী লিওনেল মেসি। আর্জেন্টিনার 28 বছরের শিরোপা খরা এবার কেটেছে। মেসির সাথে ব্যালন ডি'অর দৌড়ে আছেন তার 2 ক্লাব সতীর্থ নেইমার ও এমবাপ্পে। আর পুরস্কারের অন্যতম বড় দাবিদার চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইতালির হয়ে ইউরো জয়ী জর্জিনিও আছে। তালিকায় আছে চেলসির অ্যাসপিলিকুয়েতা, কোন্তে ও মেসন মাউন্ট। আছেন ইতালির ইউরো জয়ী দলের 4 ফুটবলার বারেল্লা, বনুচ্চি, কেলিনি, দোনারুমা। এছাড়াও গোল মেশিন লেভান্ডোভস্কি, হালান্ড, রোমেলো লুকাকু, কারিম বেনজিমা, মোহাম্মদ সালাহ ও ক্রিস্টিয়ানো রোনালদো। সিটিকে ইপিএল শিরোপা জেতানো কেভিন ডি ব্রুইনা, রুবেন দিয়াস, ফিল ফোডেন, রাহিম স্টার্লিংও এই লড়াইয়ে আছেন। করোনায় ঘরবন্দি হয়ে পড়ার হতাশা, বিষণ্ণতা সহ বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছে শিক্ষার্থীরা।
এর মধ্যে পুরুষের তুলনায় নারী শিক্ষার্থীদের হার বেশি। বেসরকারি সংগঠন আচল ফাউন্ডেশনের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। প্রায় ২৫০০ শিক্ষার্থীর উপরে করা গবেষণায় দেখা গেছে প্রায় ৮৪% শিক্ষার্থী নানা মানসিক সমস্যায় ভুগছে। শহরের অবস্থান করা শিক্ষার্থীদের মধ্যেই এই হার বেশি। করোনায় আক্রান্ত হওয়া, পর্যাপ্ত ঘুমের অভাব, অনিশ্চিত ভবিষ্যৎ, জোরপূর্বক বিয়ে, আর্থিক ও পারিবারিক সমস্যার নানা কারণে মানসিকভাবে তারা ভেঙে পড়ছে। বিশ্বব্যাপী অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসেবেই পালন করা হয়। এই মাসটি উদযাপন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিসিন ক্লাবের উদ্যোগে সচেতনতার অংশ হিসেবে সকালে রাজধানীর হাতিরঝিলে র্যালি বের করা হয়। এতে ক্যান্সার বিশেষজ্ঞ, ডাক্তার, সেবক, সেবিকা, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে ঘাতক স্তন ক্যান্সার চিকিৎসায় করণীয় সম্পর্কে তথ্য মানুষের কাছে তুলে ধরা হয়। মহানবীর শুভাগমনের মাস পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। সকালে নগরীর মদিনা মসজিদ থেকে শোভাযাত্রা বের করে গাউসিয়া কমিটি, মদিনা মসজিদ ইউনিট। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি দেওয়ান বাজার, দিদার মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। মহানগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ সহ অনেকেই এতে অংশ নেন। ১২ রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে গাউসিয়া কমিটি কর্ণফুলী থানা শাখা। গৃহহীনদের গৃহ দেওয়ার জন্য কাজ করছে সরকার। ইতোমধ্যে ২ লাখ ঘর দেওয়া হয়েছে বলেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান জানিয়েছেন। সকালে ডিপ্লোমা ইনস্টিটিউটে আমার গ্রাম আমার শহর এই প্রকল্পে তৃণমূলের ইউপি সদস্যদের এক আলোচনা সভায় কথা জানিয়ে তিনি বলেছেন, গৃহহীনদের ডিসেম্বরের মধ্যে আরও ৫,০০০ ঘর দেওয়া হবে। পর্যায়ক্রমে ৯ লাখ ঘর দেওয়া হবে তাদের। আর সভায় বক্তারা তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিও জানান। আমি স্থানীয় সরকার মন্ত্রীর সাথে কথা বলবো যাতে অন্তত বছরে একবার 7 দিন 10 দিনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। চৌকিদারের যা বেতন পায় সেই বেতন ভাতাটাও তারা পান না। এই ব্যাপারে আমি মনে হয় যে এটা আমাদের সরকারের সাথে আলোচনা করা দরকার। নাটোরের বড়াইগ্রামে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে উপজেলার খালিশাডাঙ্গা নদীতে অনুষ্ঠান আয়োজিত হয়। নৌকা বাইচকে ঘিরে বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা ছিল পুরো এলাকা জুড়ে। আয়োজকরা জানান, একসময় নদী হাওড়ার বিল অঞ্চলের অন্যতম বিনোদনের মাধ্যমই ছিল এই নৌকা বাইচ। কালের বিবর্তনে ছন্দপতন হলে ঐতিহ্য ফিরিয়ে আনতেই আয়োজন করা হয় প্রতিযোগিতা। বঙ্গোপসাগর থেকে ডুবে যাওয়া লাইটার জাহাজ থেকে 10 জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সুন্দরবনের জেফোর পয়েন্ট থেকে এমভি বিউটি লোহাগড়া 2 এটি ডুবে যাওয়া লাইটার জাহাজ, যা থেকে 10 জন ক্রুকে জীবিত উদ্ধার করা হলো এবং বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তোকে এই তথ্য নিশ্চিত করেছেন। জাহাজের 10 জন ক্রুকে পরে দুবলার চরে এনে খাদ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিল্প প্রতিষ্ঠান ফকির গ্রুপের পরিচালক ফকির আসাদুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জে। 3 দফা জানাজা শেষে মেশদাইর কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় ব্যবসায়ী, নেতা, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফকির আসাদুজ্জামান মারা যান। ঢাকায় পৌঁছেছে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত 10 লাখ কোভিশিল্ড টিকা। বিকালে বেক্সিমকোর মাধ্যমে এই 10 লাখ টিকা বিমানবন্দরে পৌঁছায়। সরকার গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা কেনার জন্য সেরামের সাথে চুক্তি সই করে। সেই চুক্তি অনুযায়ী প্রতি মাসে বাংলাদেশে 50 লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল। 2 কিস্তিতে সেই টিকার 70 লাখ পাওয়া যায়। চলতি বছরের 25 জানুয়ারি ভারত থেকে কেনা টিকার প্রথম 50 লাখের সেই চালান আসে। এর আগে 23 ফেব্রুয়ারি দ্বিতীয় চালান আসে। বিশ্বকাপ বাছাই পর্বে আজ রাতে মাঠে নামবে ইংল্যান্ড। রাত 1:15টায় জোড়ার আতিথ্য নেবে হ্যারি কেইনের দল। গ্রুপ আইতে 6 ম্যাচে 5 জয় আর 1 ড্রয়ে 16 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে ইংল্যান্ড। এই ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষের বড় জয় পাওয়ার কথাই বলছে ইংলিশরা। অ্যান্ডোরার সাথে গ্যারি সাউথগেট শিশুদের রেকর্ডটা অনবত। সবশেষ 2 ম্যাচে অ্যান্ডোরার জালে 10 গোল দিয়েছে হ্যারি কেইনের দল। এই ম্যাচে ইংল্যান্ড দলে রাখেনি রিচ জেমস ও কেলভিন ফিলিপসকে। আর ইনজুরিতে হ্যারি মিগুয়ের, আলেকজান্ডার আর্নল্ডো, জুরে বেলিংহাম মাঠের বাইরে। এই ছিল আমার কাছে আজকে সব খবরের সব আপডেট। এতক্ষণ আপনার সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।